বহু প্রতীক্ষার পর মনের মানুষের সাথে ভালোবাসার অনুভূতি ঠিক কেমন হয়। আমাদের আজকের গল্প ওই আকাশের নীলে। হ্যালো, কে বলছেন? মীনাক্ষী ঘোষাল আছেন? না, সরি, রং নাম্বার। ও, এটা ঠিক কোন জায়গা বলবেন? বর্ধমান। সরি ম্যাডাম। এই বলে ফোনটা কেটে গেল। কাজের সময়ে এমন কল আসায় নীলাশা বেশ খানিকটা বিরক্তই হয়েছিল। ফোনটা বিছানায় ঝুড়ে ফেলে ও আবার ল্যাপটপের স্ক্রিনে মনোসংযোগ করল। সামনেই ওর এনজিওর বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম রয়েছে। একা হাতে তার সমস্ত প্রস্তুতি করতে ও মোটামুটি ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছে। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল নীলাশার। এই রে, এত বেলা হয়ে গিয়েছে। ডক্টর ঘোষের কাছে আজ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। মা, ও মা, তাড়াতাড়ি রেডি হও, ডাক্তার দেখাতে যেতে হবে তো। নীলাশা প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে একটা এনজিও চালায়। যদিও এনজিওটা শুরু করেছিল নীলাশার বাবা। বাবা চলে যাওয়ার পর থেকে সেই দায়িত্ব পুরোটাই ও নিজের কাঁধে তুলে নিয়েছে। এই বাচ্চাগুলোই এখন যেন ওর পরিবার হয়ে উঠেছে। এবার শারদিয়ায় ওদের নিয়ে একটা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেও। বেশ কিছু ফান্ডিংও পেয়েছে এই অনুষ্ঠানের জন্য। বিকেলের দিকে মাকে বাড়িতে পৌঁছে দিয়ে ও এনজিওর জন্য বেরিয়ে গেল। কি রে দীপা, রিহার্সাল কেমন চলছে? এই তো বেশ ভালোই। তুই এসব নিয়ে তো চিন্তা করিস না। আচ্ছা, হলের জন্য কোনো কথা বলেছিস? হ্যাঁ হ্যাঁ, সেটা বলতেই তো এলাম। আমি অ্যাডভান্স করে দিয়ে এসেছি। পরশুদিন বিকেল থেকে আমরা ডেকোরেশনের কাজ শুরু করতে পারবো। এ তো খুব ভালো খবর। এখন আমি একবার কস্টিউমের জন্য কথা বলতে যাব ভাবছি। সে তো বুঝলাম, কিন্তু কিছু খাওয়া দাওয়া করেছিস কি তুই? নাকি কাজের চাপে সেসব মাথায় উঠেছে? আর বলিস না, সময়ই পাচ্ছি না। এত টেনশন করিস না, সব ঠিকঠাক হবে। আর তুই এবার নিজের কথাটাও একবার ভাব। কোন কথা? কাকিমা আগের দিন বলছিলেন আবার কোনো একটা ছেলে দেখেছে তোর জন্য। উফ, সেসব আর বলিস না। আমি আর বুঝিয়ে পারছি না মাকে। এর আগেও তো বেশ কয়েকটা ছেলের সাথে কথাবার্তা হলো, তারপর কিছুই তো লাভ হলো না। কারোর কালো মেয়ে পছন্দ নয়, কারোর পণ চাই, কারো আবার সে সব পছন্দ হলে বিয়ের পর আমার এনজিওর কাজ পছন্দ নয়। তাদের সবার মনে হয় এটা আমার একটা খেয়াল খুশির জিনিস। কিন্তু এই এনজিওটা যে আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন, এ বিষয়ে আমার পক্ষে কম্প্রোমাইজ করা কোনো মতেই সম্ভব নয়। বিশ্বাস কর, আমার আর ইচ্ছে নেই কোনো ছেলের সাথে কথাবার্তা বলার, কারণ উত্তরটা রিজেকশন হবে এটা তো সবার জানা বিষয়। কিন্তু কাকিমার দিকটা একবার ভাব। তুই একমাত্র মেয়ে, তোর বিয়ে না হওয়া পর্যন্ত কাকিমাও ঠিক শান্তি পাচ্ছেন না। একে মানুষটার শরীর খারাপ, উনি শুধু দেখতে চান যে সারা জীবন সাথে থাকার মতো একটা মানুষ তুই পেয়ে গিয়েছিস। এই কারণেই তো মাকে না বলতে পারি না। কিন্তু প্রত্যেকবার যখন ওপাশ থেকে মায়ের কাছে ফোনটা আসে যে অমুক কারণে তারা মেয়ের সাথে বিয়েটা ঠিক করতে পারছেন না, তখন মায়ের ওই থমথমে ফ্যাকাশে মুখটা দেখলে নিজেকে খুব অসহায় লাগে রে। দেখ নীলাশা, সবাই তো একরকম হয় না। আর একবার না হয় কথা বলে দেখ না। এই ছেলেটা তো অন্যরকম হতেও পারে। ঘরের গাদায় সূচ খোঁজার কথা বলছিস? না, শুধু আর একবার নিজেকে একটা চান্স দেওয়ার কথা বলছি। আচ্ছা চল, অনেকক্ষণ না খেয়ে রয়েছিস, ক্যান্টিনে কিছু খেয়ে নিবি আয়। 2 দিন পরে আজ রবিবার। সকাল থেকেই নীলাশার বাড়িতে বেশ ব্যস্ততা। সকালবেলা উঠে নীলাশার মা নানান ধরনের পদ রান্না করেছেন। দীপাও সকাল সকাল সিঙ্গারা মিষ্টি নিয়ে হাজির। কারণ আর কিছুই নয়, আজ নীলাশাকে 8 নম্বর বার ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। এর আগের 7 বার ছেলের তরফ থেকে সবসময়ই না শুনতে হয়েছে। এবারেও নীলাশা একরকম ধরেই নিয়েছে যে উত্তর নাই হবে। উপরের ঘরে
আয়নার সামনে দাঁড়িয়ে নীলাশা অন্যমনস্ক হয়ে পড়েছিল। এমন সময় দীপা তড়িঘড়ি ঘরে এসে ঢুকলো। কিরে, তুই তৈরি তো? নিচে সবাই এসে গিয়েছে। কখন যেতে হবে? এই তো এখনই চল। আরে, তোকে কি মিষ্টি দেখাচ্ছে রে লাল শাড়িতে। প্রতিবার তুই এই কথাটাই বলিস। আসলে মা অনেক বেছে শাড়িটা কিনে এনেছে। আগেরবার তো দেখতে এসে বলেছিল মেয়ের চাপা গায়ের রঙের সাথে নীল শাড়িটা ঠিক ভালো লাগছে না। উফ, ওসব বাজে কথা এখন আর মনে করিস না তো। চল নিচে চল। নিচের বসার ঘরে দুটো সোফা জুড়ে মোট 5 জন বসে রয়েছেন। তাদের সাথে নীলাশার মা নানান গল্পে মশগুল। আগন্তুকদের কাছে মেয়ের কর্মদক্ষতার ফর্দ শোনাতে ব্যস্ত তিনি। চায়ের কাপের ট্রে হাতে একটা লম্বা শ্বাস নিল নীলাশা। নিজেকে কেমন শোপিস মনে হচ্ছে ওর। এতগুলো মানুষ শুধু ওকে দেখতে এসেছে। কি এমন দেখার আছে ওর মধ্যে? আগের অভিজ্ঞতা থেকে ও জানে এখন থেকে আগামী 30-40 মিনিট ওর একটা ভয়ঙ্কর ইন্টারভিউ সেশন চলবে। আর তার মধ্যেই সামনে বসে থাকা মানুষগুলো ঠিক করে নেবে যে তাদের কাছে ওর গ্রহণযোগ্যতা ঠিক কতটা। চা নিয়ে বসার ঘরে ঢুকল ও। এক এক করে সকলের সামনে কাপগুলো সাজিয়ে দিল, কিন্তু মুখ তুলে তাকাতে পারল না সামনের দিকে। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে ওর। চা দিয়ে একপাশে সরে দাঁড়ালো। ওর মা এখনো নানান কথা বলে চলেছেন, কিন্তু নীলাশা বেশ বুঝতে পারছে সামনে সকলের নজর এখন ওর দিকে। কিছুক্ষণ পরে ও শুনতে পেল, আচ্ছা, আমি কি ওনার সাথে একা কথা বলতে পারি? নীলাশার মা সাথে সাথে বলে উঠলেন, হ্যাঁ, আপনারাও জিজ্ঞেস করুন। না, আমি একাই কথা বলবো। বিয়ে করলে তো আমরা দুজনে করব, সুতরাং আমাদের নিজেদের পরস্পরকে বুঝে নেওয়াটা জরুরি। নীলাশার সাথে ছেলেটি পাশের বারান্দায় গিয়ে দাঁড়ালো। এতক্ষণে নীলাশা ওকে ভালোভাবে দেখার সুযোগ পেল। সৌম্য দর্শন এক যুবক, বয়স হয়তো 30-এর কাছাকাছি হবে। মাথা ভর্তি কোঁকড়ানো চুল আর চোখে নীল ফ্রেমের চশমা। খুবই সাধারণ, তবু ব্যক্তিত্বের মধ্যে একটা নজর কাড়া ব্যাপার আছে। ছেলেটি বলতে শুরু করলো, নমস্কার, আমি আকাশ বর্মন। বয়স 30, পেশায় লেখক আর নেশায় প্রেমিক। মোটামুটি ঘরের টুকটাক কাজকর্ম সবই করতে পারি। ওই রান্নার মধ্যে ভাত, ডাল, মাছের ঝোল অবধি আমার রন্ধনশৈলীর দৌড়। আর বর্তমানে আপনার বাড়িতে সপরিবারে এসে আপনাকে এভাবে অপ্রস্তুত করার জন্য ভীষণভাবে লজ্জিত। কিন্তু আপনি আমাকে সব কেন বলছেন? দেখুন, বিগত 20 মিনিট ধরে আপনার মাও আমাকে আপনার এমন নানান কর্মদক্ষতা সম্পর্কে অবগত করিয়েছেন। সুতরাং আমার কর্মকুশলতা সম্পর্কে আপনাকে জানানোটাও আমার কর্তব্য। আমি তো সব কিছুই আপনার থেকে জানতে চাইনি। আমিও তো আপনার মায়ের কাছে এসব কিছুই জানতে চাইনি। শুনুন, আপনার আগেও আমায় আরও অনেকেই দেখতে এসেছে এবং তাদের সবার কাছেই আমার কর্মকুশলতার ফর্দ বর্ণনা করতে হয়েছে। তাই মা আপনাকেও একই কথা বলেছে। সবাই তো এসব কিছুই জানতে চায়। আমি তো সবাই নই, আমি সম্পূর্ণ আলাদা একটা মানুষ। বেশ, কি জানতে চান আপনি? এটাই যে যদি এই অধমকে দেখে একটু হলেও বিশ্বাসযোগ্য মনে হয় তবে আপনার মাকে জানিয়ে দেবেন। পরের কথাগুলো না হয় তখন হবে, কোনো তাড়া নেই। আপনি ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। ও আর হ্যাঁ, আমার বিশ্বাস আপনি অনেক আগেই অর্জন করেছেন। আচ্ছা, আমাদের আগে কি কখনো দেখা হয়েছে? কিছু না বলে ম্লান হেসে আকাশ চলে গেল। নীলাশা সেখানেই হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। সবাই চলে গেলে দীপা নীলাশার ঘরে এসে বিছানায় শরীর এলিয়ে দিয়ে বলল, কিরে,
এ তো এক দেখাই তোকে মনে ধরে গেছে, ওপাশ থেকে তো পুরো গ্রিন সিগন্যাল। আর তোর হঠাৎ এমন কেন মনে হলো? আরে মানুষকে দেখে কিছু তো বোঝা যায় নাকি? দেখতে যতই ভ্যাবলা ক্যাবলা হোক না কেন, মনের দিক থেকে তোর এই লেখকটি পুরো কপে পাশ করেছে। উফ, সে আবার আমার কবে থেকে হলো? সে তুমি যতই না না করো, সে নিজেকে ইতিমধ্যে তোমার করে ফেলেছে, বুঝলে প্রেয়সী? ধুর, বাজে বকা বন্ধ কর। সে কি, লেখক মহাশয় থাকতে এখন তো আর আমার ওপর রাগারাগি করলে চলবে না। ওই ডিপার্টমেন্টের দায়িত্ব এবার থেকে লেখক মহাশয়ের। যাকগে, আসল কথায় আসি। কাকিমা বলেছেন এই বুধবার একবার আকাশের সাথে দেখা করতে, ওদের বাড়িতে ফোন করে জানিয়ে দেবে কাল। আচ্ছা বেশ। বুধবার এনজিও থেকে একটু আগেই বেরোলো নীলাশা। আকাশের সাথে বাস স্ট্যান্ডে ওকে দেখা করতে হবে। কিন্তু দেখা করে কি বলবে নীলাশা? ও তো কিছুই ঠিক করে উঠতে পারেনি। আসলে মানুষটাকেও বুঝেই উঠতে পারছে না। কেমন যেন হেঁয়ালি মনে হচ্ছে ওর আকাশকে। এইসব কথা ভাবতে ভাবতেই বাস স্ট্যান্ডের মোড়ে এসে দাঁড়ালো ও। এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে শুনতে পেল, নীলাশা, এদিকে এদিকে, এই যে এদিকে। নমস্কার, এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কিসের? এ পাশে একটা পার্ক আছে, চলুন না, বসে কথা বলা যাবে। চলুন। আরে দেখে গাড়ি চালাবেন তো দাদা। নীলাশা, আপনি আপনি আমার বাঁ পাশে আসুন। এরা এত বাজেভাবে গাড়ি চালায় না, আর একটু হলেই তো। এই বলতে বলতে আকাশ নীলাশাকে ওর বাঁ পাশে সরিয়ে আনলো। ব্যাপারটা আর কিছুই নয়, একটা বাইক নীলাশাকে প্রায় ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আকাশ হ্যাঁচকা টানে সরিয়ে না আনলে কিছু একটা অঘটন নিশ্চয় হতো। আরও মিনিট কুড়ি হাঁটার পর ওরা একটা পার্কে এসে পৌঁছলো। ফাঁকা বেঞ্চ খুঁজে তার দুপাশে দুজন বসলো। আকাশ বলে উঠল, তারপর আজকের দিনটা কেমন কাটলো? ভালোই। আসলে এনজিও এর একটা প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত। তাই নাকি? আপনার এনজিওর ব্যাপারে শুনেছিলাম আগেই। তা কবে প্রোগ্রাম? এই তো সামনের শারদিয়াতে, এখনও 2 সপ্তাহ হাতে আছে। তাই আর কি সবটা খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে হচ্ছে। এই রে, আজকে তো তার মানে আপনার বেশ অসুবিধা হয়ে গেল। না না, আমি এমনিতেও এখন বাড়িতেই ফিরতাম। আচ্ছা বেশ, কিছু খাবেন? আপনার কি পছন্দ? না না, এসবের কোনো দরকার নেই। কিন্তু আমার যে খিদে পেয়েছে, আমার জন্য কিছু অন্তত নিন। বেশ, কি খাবেন বলুন? আপনার যা ইচ্ছে কিনুন না, আমি হলাম গিয়ে ওই সর্বভুক। আচ্ছা, এই যে দাদা শুনছেন, একটা ঘটি গরম দেবেন প্লিজ। আরে একটাতে পেট ভরবে না দাদা, দুটো বানান। আর এই যে টাকাটা। আরে আমি দাম দিচ্ছি। এই যাত্রায় দামটা আমার হাত ফসকে দাদার ঝোলায় চলে গিয়েছে। আপনি বরং পরের যাত্রার জন্য প্রস্তুতি নিন। হ্যাঁ দাদা, দিন। অসংখ্য ধন্যবাদ। বেশ আয়েশ করে বসে আকাশ ঘটি গরম খেতে শুরু করলো। আচ্ছা, আপনাদের এনজিওটা ঠিক কোথায়? এখান থেকে 30 মিনিট রিক্সাতে, ওই সুবর্ণ সেন লেনে। আচ্ছা, এই শুনুন না, এতটা মনে হচ্ছে খেতে পারবো না। আসলে তখন ঝোঁকের মাথায় নিয়ে ফেললাম। আপনি ঠোঙাটা নিন না প্লিজ। নীলাশার একটু রাগ হলেও কোনো উপায় না দেখে ও ঠোঙাটা হাতে নিল। খাবেই না যখন, কি দরকার ছিল লোকটার দুটো ঠোঙা কেনার? যাই হোক, মুখে তো এসব বলা যায় না। অগত্যা খাওয়া ছাড়া উপায় নেই। এমন সময় ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কারোর উত্তেজিত গলা শোনা গেল, আর নীলাশার মুখটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ফোনটা কেটে গেলে ও বলল, আমাকে না এখন একটু বেরোতে হবে, আসলে এনজিও এর একটা খুব দরকারি কাজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলুন আমি এগিয়ে দিয়ে আসছি। তবে কি সমস্যা হয়েছে বলা যাবে কি? হ্যাঁ, আসলে এই প্রোগ্রামটার জন্য অনেকটা ফান্ডিংয়ের প্রয়োজন। তার প্রায় 10% আমাদের এখানকার পার্টি অফিসের দুর্জয় সেন দিচ্ছিলেন। এই কিছুক্ষণ আগেই উনি ফোন করে জানিয়েছেন কোনো কারণে ফান্ডিংটা উনি ক্যান্সেল করেছেন। এখন এত কম সময়ে এত টাকা কোথায় থেকে জোগাড় হবে? দেখি ওনার সাথে একবার কথা বলতে যাব এখন।
আচ্ছা বেশ, চলুন। নীলাশার এনজিওর সামনে পর্যন্ত ওকে এগিয়ে দিয়ে এলো আকাশ। ফেরার সময় নীলাশা বলল, আই এম রিয়েলি সরি। আমি না সত্যি ভাবতে পারিনি এরকম কিছু ঘটে যাবে। দেখুন, ঘটনা তো আর আমার আপনার হাতে নেই, যা ঘটার তা ঘটবেই। এই যেমন দেখুন না, আজ ঘটনার ঘনঘটার মাঝে আপনার সাথে ঘটি গরম খাওয়ার ব্যাপারটা কেমন ঘটে গেল। বাড়ি পৌঁছে একটা ফোন করে দেবেন, আপনার নম্বরটা। আপনার মাকে জানিয়ে দেব। সেদিন দুর্জয় সেনের কাছে অনেক অনুরোধ করেছিল নীলাশা। সব শুনে তিনি 2 দিনের সময় চেয়েছিলেন। 2 দিন পরে সকালবেলায় নীলাশার কাছে দুর্জয় সেনের ফোন এলো। বললেন ফান্ডিংটা তিনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনন্দে আপ্লুত হয়ে উঠল নীলাশা। ধন্যবাদ স্যার। আমাদের এনজিওর ব্যাপারে কোন বন্ধু? ফোনটা কেটে গেল। নীলাশার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আকাশ কেন বলতে গেল দুর্জয় সেনকে ওর ফান্ডিংয়ের জন্য? না, আকাশের সাথে ওকে এই বিষয়ে কথা বলতেই হবে। আজকেই তো আকাশের দেখা করতে আসার কথা। মাকে ফোন করে জানিয়েছে আকাশ। আজকেই ওকে সব কিছু জিজ্ঞাসা করবে নীলাশা। সন্ধেবেলা আকাশ আসতে না আসতেই নীলাশা ওকে বলল, শুনুন, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলুন না। আপনি দুর্জয় সেনকে কিভাবে চেনেন? আর ওনাকে আপনি আমাদের ফান্ডিংয়ের জন্য কেনই বা বলতে গিয়েছেন? আপনাকে তো আমি সুপারিশ করার কথা বলিনি। দুর্জয় আমার অনেক দিনের বন্ধু। সেদিন আপনার মুখে দুর্জয়ের কথা শোনার পর ওর সাথে কথা বলেছিলাম। আপনাকে বলিনি কারণ আপনার হয়তো মনে হতে পারে আপনাকে দয়া করছি, তবে তা নয় নীলাশা। আমি জানি আপনার সমস্যা সমাধানের জন্য আপনি নিজেই যথেষ্ট, কিন্তু ওই ছোট্ট বাচ্চাগুলোর কথা ভেবে আমি নিজেকে আটকাতে পারিনি। আমি দুর্জয়কে শুধুমাত্র আপনার এনজিওর বিভিন্ন কাজকর্ম সম্পর্কে জানিয়েছি, বাকি সিদ্ধান্ত ও নিজেই নিয়েছে। একে সুপারিশ হিসেবে ভাববেন না, যা হয়েছে সবই আপনাদের নিজেদের কাজের জন্য হয়েছে। ধন্যবাদ। আর আমার মাথাটা আসলে একটু গরম হয়ে গিয়েছিল বলে ওভাবে বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করবেন না। মাথা যখন গরম হয়ে গিয়েছে তখন তো একে অনতিবিলম্বে ঠান্ডা করা প্রয়োজন। চলুন কুলফি খাওয়া যাক নাকি? হ্যাঁ চলুন, তবে এবারের ট্রিট কিন্তু আমার। যথাজ্ঞা। প্রায় 1 মাস হতে চলল আকাশ আর নীলাশার এই আলাপ। এখন প্রায়ই এই পার্কে এসে ওরা দেখা করে। সময়ের সাথে সাথে পার্কের বেঞ্চে ওদের মাঝের দূরত্ব কমেছে। একজনের মাথার ঠাঁই হয়েছে অন্যজনের কাঁধে। 3 অক্ষরের আপনিও 2 অক্ষরের তুমিতে এসে দাঁড়িয়েছে। আজকেও আকাশের আসার কথা আছে, তবে দিনটা সকাল থেকেই মেঘলা, বোধহয় বৃষ্টি নামবে। নীলাশা ভাবছে আকাশকে কোনো রেস্টুরেন্টে ডেকে নেবে কিনা। তবে সমস্যা হচ্ছে মা আজ বাড়িতে নেই, আর আকাশের ফোন নাম্বারটা তো মায়ের ফোনে। আকাশ সবসময় মায়ের ফোনেই কল করে বলে ওর আর নিজের ফোনে নাম্বারটা সেভ করা হয়নি। কি করবে এখন? হঠাৎ ওর মনে পড়ল যে নাম্বারগুলো যাতে হারিয়ে না যায় তাই বিশেষ কিছু ফোন নাম্বার মা একটা ডায়েরিতে লিখে রাখে। ডায়েরিটা খুঁজে বের করে আকাশের নাম্বারটা ও ডায়াল করলো। হ্যালো, শোনো, আজ বরং সিটি মলের নতুন রেস্টুরেন্টটাতে চলে এসো। আজ আর পার্কে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে রাখতে যাবে এমন সময় ওর চোখ পড়ল কল হিস্ট্রির দিকে। হিস্ট্রিটা ভালো করে চেক করে কি যেন ভাবতে থাকলো। তারপর রেডি হয়ে রেস্টুরেন্টের দিকে রওনা হলো। আকাশ আগেই পৌঁছে গিয়েছিল। নীলাশার ওপর চোখ পড়তেই ও কেমন যেন স্থির হয়ে গেল। কি ব্যাপার, অমন ড্যাব ড্যাব করে কি দেখা হচ্ছে শুনি? আজ তোমায় কি অপূর্ব দেখাচ্ছে। এই নীল রংটা বড্ড মানিয়েছে কিন্তু। তাই নাকি? কফি অর্ডার দিই? দাও। এটার 2 হট কফি প্লিজ। আচ্ছা আকাশ, একটা কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই। আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? হ্যাঁ, কেন বলো তো? কতবার তো দেখা হয়েছে আমাদের। না, তা বলছি না। আমাদের প্রথমবার দেখা হওয়ার আগেও কি কখনো আমাদের দেখা হয়েছে? আজ আমি কল হিস্ট্রি দেখেছি আকাশ। তুমি আগেও একবার আমায় ফোনে কল করেছিলে,
তাই না? আমায় সত্যি কথাটা বলো। হ্যাঁ, তোমায় আমি প্রথম দেখেছিলাম যেদিন তুমি আমার এক বন্ধুর বাড়িতে ভাড়া থাকা মা মরা ওই প্রতিবন্ধী বাচ্চাটাকে বাঁচিয়েছিলে। ওর সমস্ত খরচের দায়িত্ব নিজের ওপর নিয়েছিলে। তখন আমি ওর বাড়িতেই ছিলাম, দূর থেকে তোমায় দেখেছিলাম, তোমার কথা শুনেছিলাম। ওই বাচ্চাটার জন্য নিজের সব কিছু উজাড় করে দিতে দেখেছিলাম। সেই দিনেই আমার মন কেড়ে নিয়েছিলে তুমি। তারপর প্রায় 1 বছর পরে ম্যাট্রিমোনিয়াল সাইটে তোমার ছবি দেখলাম। বন্ধুর কাছ থেকে তোমার নম্বর আমি আগেই নিয়েছিলাম, কিন্তু কখনো ফোন করার সাহস হয়নি। তবে সেদিন ছবি দেখার পর তোমায় কল করলাম পিনাকি ঘোষাল নামের কাউকে খোঁজার অজুহাত। তুমি রং নাম্বার বলে কল কেটে দিলে। খুব ইচ্ছে হয়েছিল জানো তোমার কণ্ঠস্বর শোনার, বিশ্বাস করো। কিন্তু এত লুকোচুরির দরকার কি ছিল? তুমি তো আগেই আমায় জানাতে পারতে, তাই না? সবসময় মায়ের ফোনে কল করার কারণও নিশ্চয়ই এটাই, যাতে আমি কখনো জানতে না পারি যে আমি তোমার চেনার আগে থেকেই তুমি আমায় চেনো। আর কি করতাম বলো? এই সত্যি বলতে গেলে যে এ কথাও বলতে হয়, এই অধম প্রথম দর্শনেই তোমার প্রেমে পড়েছে। নীল, তুমি যে কি তা তুমি নিজেই জানো না, আর জানো না বলেই তুমি এত সুন্দর। তবে আমায় স্বীকার বা প্রত্যাখ্যান করার সমস্ত অধিকার তোমার রয়েছে। আমি ভাবতে পারছি না তুমি এমন কিছু করতে পারো আকাশ। এই অন্যায়ের জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। তবে তাই দাও, আমি যে তোমার অপরাধী। তবে সারা জীবন আমার বন্দি হয়ে থাকো আকাশ। নীল, আমি জন্ম জন্মান্তরের জন্য তোমার বন্দি হয়েছি। এই বন্দিটিকে শুধু মনের কারাগারে একটু জায়গা দিও। পরে আবার পালাতে চাইবে না তো? যে তোমার দু চোখের অতলে ঝাঁপ দিয়েছে সে এ জন্মে আর কোথায় পালাবে? বলেছিলাম না নীল, তুমি নিজেই জানো না তুমি কি। তোমায় যত দেখি বারবার তুমি নতুন রূপে ধরা দাও। তাহলে জন্ম জন্মান্তরের বন্দি হওয়ার জন্য মাকে দিনক্ষণ দেখতে বলি, কি বলো? যথা আজ্ঞা। হাতে হাত রেখে ওরা দুজনে বাইরে বেরিয়ে এলো। ততক্ষণে চারিদিকে বেশ ঝলমলে রোদ উঠেছে। উপরে তাকিয়ে দেখল ধূসর মেঘ সরে গিয়ে আকাশের নীল দেখা যাচ্ছে। আজকের গল্প তবে এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো নিবেদন নিয়ে। ধন্যবাদ।